Good morning, ma'am. গুড মর্নিং। Good morning, ma'am. Good morning. আমার Good অডিও morning, ma'am. ভিডিও গুড মর্নিং। সব ক্লিয়ার গুড আছে তো মর্নিং সবার ম্যাম। কাছে? গুড মর্নিং। হ্যাঁ গুড ম্যাম মর্নিং ম্যাম। আছে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তো আজকে ক্লাসটা শুরু করছি আমরা। এর আগের দিন আমরা ভিটামিনের অনেকটাই করে ফেলেছি, ইনফ্যাক্ট ভিটামিন নিয়ে। তো আজকে যেটুকু বাকি আছে সেইটা স্টার্ট করব। মোটামুটি আজকে আমরা ভিটামিনটাকে কমপ্লিট করতে পারবো। হুম। আচ্ছা, তো ভিটামিনের মধ্যে এর আগে আমরা কি কি করেছিলাম? ফ্যাট সলিউবল ভিটামিন সম্পর্কে করেছি, এবং ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন সি আর বি কমপ্লেক্স এর মধ্যে ভিটামিন বি1, এই ভিটামিনস গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাকি যে বি কমপ্লেক্স ভিটামিন গুলো রয়েছে। তার মধ্যে প্রথম যে বি কমপ্লেক্স ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন বি2। বি2 কে আমরা কি নামে জানি? অ্যাজ রাইবোফ্লাভিন। এই যে বি2, আচ্ছা কেউ আনমিউট হয়েছে, একটু মিউট করে দেবেন এবার। রাইবোফ্লাভিন যখন বলা হচ্ছে, এই যে রাইবোফ্লাভিন, জাস্ট আ সেকেন্ড, ফ্লাভিন গ্রুপটা দিচ্ছে, এটা হচ্ছে এক রকমের ফাইটোনিউট্রিয়েন্ট বলতে পারি, বা একটা পিগমেন্ট, একটা রঞ্জক পদার্থ। কি? ফ্ল্যাভোনয়েড। এই ফ্ল্যাভিনের সাথে ফ্ল্যাভোনয়েডের কথাটা সাউন্ডটা ইকো হচ্ছে। Ma'am, echo হচ্ছে। ইকো হচ্ছে। আচ্ছা, দেখছি। ম্যাম সাউন্ড নাই তো একদম। এবার ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম ঠিক আছে। Yes, ma'am. আচ্ছা, তো ফ্ল্যাভিনের কালারটা কিরকম? এই কালারটা কিছুটা ইয়েলোইশ, কিছুটা হলুদ, গোত্রের যে কালার গুলো আমরা বলি সেরকম ধরনের এই কালারটা আমরা পেয়ে থাকি। তো মোটামুটি ভাবে কখনো মানে এই যে ফ্ল্যাভিন কথাটা কেন ইয়েলো কালার বলছি, কারণ ফ্ল্যাভিন কথাটা এসেছে একটা কথা থেকে, যার নাম হচ্ছে ফ্লেভাস বা ফ্লেভাস। এই ফ্লেভাস কথাটার মানেই হচ্ছে ইয়েলো। সেই কারণে এই গ্রুপের যে ফুড সোর্সেস গুলো রয়েছে তাদের কালারটা কিছুটা ইয়েলো হতে পারে। হুম? এবার এমন নয় যে সেটা সবসময় যখন আমরা খাচ্ছি তখনই ইয়েলো ফর্মে থাকছে, তা নয়, কিন্তু তার মধ্যে ইয়েলো কালারটা কিন্তু আসতে পারে। কিরকম? যদি একটু আমি সোর্সেস এর মধ্যে দেখি, সোর্স গুলো কি, সেটা হচ্ছে ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস। এবার গ্রিন ভেজিটেবল যদি হয় তার মানে তার তো আর রং হলুদ নয়, কিন্তু যে কোনো সবুজ শাক জাতীয় যে কোনো জিনিস বা সবুজ যে কোনো সবজি, তাদের মধ্যে কিন্তু ইয়েলো কালারটা থাকে। মানে সেটা যদি পরবর্তীকালে একটু অনেক দিন হয়ে যাচ্ছে, আমরা কি দেখি তার মধ্যে একটা ইয়েলো কালার জেনারেট করেছে। হুম? এই নয় যে যখন ইয়েলো কালার জেনারেট করেছে তখন রাইবোফ্লাভিন তৈরি হয়েছে তার মধ্যে, সেটা নয়, কিন্তু এটা বোঝা যেতে পারে যে সেই খাবারগুলোর মধ্যে রাইবোফ্লাভিন বা বি2 রয়েছে। হুম? এছাড়াও মানে এটা তো আমি বললাম প্লান্ট সোর্স এর ক্ষেত্রে। প্লান্ট সোর্স ছাড়াও কিছু কিছু অ্যানিমাল সোর্স এর মধ্যেও থাকে, যেরকম এগ। এগ ইয়কের মধ্যে আমরা রাইবোফ্লাভিন খুব ভালো পরিমাণে পেয়ে থাকি। এছাড়াও আহ বলা যেতে পারে লিভার, মিট লিভারের মধ্যেও রাইবোফ্লাভিন পাওয়া যায়। তো এগুলো হচ্ছে বেস্ট সোর্সেস যদি রাইবোফ্লাভিনের বলি। রাইবোফ্লাভিনের কাজ কি? আচ্ছা, প্রথমে আগে রাইবোফ্লাভিনের রিকোয়ারমেন্টটা একটু জেনে নিই, যে ঠিক কতটা আমাদের সারাদিনে প্রয়োজন। থায়ামিনে কি পড়েছিলাম? 0.5 মিলিগ্রাম পার 1000 কিলো ক্যালোরি। রাইবোফ্লাভিনের প্রয়োজনীয়তা হচ্ছে 0.6 মিলিগ্রাম পার 1000 কিলো ক্যালোরি। ঠিক আছে, এইটা আমার সারাদিনের প্রয়োজনীয়তা। এবং এদের কাজটা কি? প্রথম কাজ, রাইবোফ্লাভিনের কাজ কিন্তু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না। রাইবোফ্লাভিন পুরোটাই কাজ করছে আমার শরীরের ভেতরের যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হচ্ছে, সেই কেমিক্যাল রিয়াকশনস গুলোকে
ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করে, সেগুলোকে রেগুলেট করতে সাহায্য করে। কোথাও কোফ্যাক্টর, কোথাও কোএনজাইম হিসেবে রাইবোফ্লাভিন উপস্থিত থাকছে এবং সেই কাজগুলো করছে। যেরকম একটা হচ্ছে FMN। FMN মানে হচ্ছে ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। তার মানে এই যে এফ, এটা কোথা থেকে এলো? রাইবোফ্লাভিন থেকে। ফ্ল্যাভিন মনো নিউক্লিওটাইড এখানে রয়েছে। এছাড়া আর কি? FAD। FAD এটার মানে কি? ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ম্যাম প্রথমটা একটুখানি বলুন না ম্যাম, FMN এর পুরোটা নাম। ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড লেখা আছে তো। FMN ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, FAD ফ্ল্যাভিন ডাইনিউক্লিওটাইড। এই দুটো কাজ করছে অ্যাজ কোএনজাইম। কোএনজাইম হিসেবে কাজ করছে। কি ক্ষেত্রে কাজ করছে? যে কোনো ক্ষেত্রেই, বিশেষ করে কোনো কিছুর রিডাকশন, অক্সিডেশন, এই কাজগুলোতে সাহায্য করে। অর্থাৎ গ্লুকোজ একটা ধরন থেকে ভেঙে আরেকটা ধরনে যখন জেনারেট হচ্ছে বা এনার্জিতে ট্রান্সফার হচ্ছে, এই যে কেমিক্যাল রিয়াকশনস গুলো রয়েছে তার মধ্যে এরা অ্যাজ কোএনজাইম কাজ করছে। তার মানে ইনডাইরেক্টলি আমি কি বললাম? ওরা আমার বডিতে এনার্জি প্রোডাকশন করতে সাহায্য করলো। নেক্সট কি কাজ করে? এই ফ্ল্যাভিন পার্টটাই বেসিক্যালি আমরা বলতে পারি বেশ কিছু প্রোটিনকে ক্যারি করতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে কাজ হচ্ছে, আমরা ভিটামিন এ তে পড়েছিলাম তিনটে ফর্ম থাকে, রেটিনল, রেটিন্যাল এবং রেটিনোইক অ্যাসিড। তো এই ফ্ল্যাভিন বা এফএডি, বিশেষ করে এই এফএডিটা সেই রেটিনোইক অ্যাসিডে কনভার্ট করতে সাহায্য করে। প্রথমে তো রেটিনল থাকে, রেটিনল থেকে তৈরি হয় রেটিন্যাল, সেই রেটিন্যাল থেকে রেটিনোইক অ্যাসিডে কনভার্সনের জন্য এফএডি সাহায্য করছে। এরপরে পড়বো B6 এর কথা, ভিটামিন B6। সেই B6 সিনথেসিসের ক্ষেত্রে এফএডি সাহায্য করছে। আবার ফ্যাটের ক্ষেত্রেও বলবো, ফ্যাটি অ্যাসিডের যে অক্সিডেশন হচ্ছে, সেই ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনের ক্ষেত্রেও এফএডি সাহায্য করছে। অর্থাৎ ফ্যাট ভেঙে আমাদেরকে এনার্জি দিতে সাহায্য করছে এফএডি। এছাড়াও প্রথমে তো বললাম এনার্জি ডেরিভেশন করতে ক্রেবস সাইকেল, আমরা হয়তো অনেকেই ছোটবেলায় পড়েছি ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। তো সেই ক্রেবস সাইকেলের মাধ্যমে যখন এনার্জি প্রডিউস হচ্ছে, সেই কাজে সাহায্য করছে এফএডি। এই কাজগুলো কিন্তু পুরোটাই হচ্ছে কখন? যখন ফ্ল্যাভিন থাকবে। ফ্ল্যাভিন কিভাবে থাকবে? যখন আমি রাইবোফ্ল্যাভিন নেব। এবার এই যে কাজগুলো বললাম, কি বলছে যে এগুলো পুরোটাই ভিতরের কাজ, আমরা বুঝতে পারবো না, মানে বাইরে থেকে দেখতে পারবো না, কিন্তু আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি। ফ্ল্যাভিন বা রাইবোফ্ল্যাভিনের বিশেষ মানে পার্টিকুলার কিছু ডেফিসিয়েন্সিস রয়েছে, যেটা আমরা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, মেজরলি কি হয় আমাদের মুখের মধ্যে, মাউথ ক্যাভিটির মধ্যে, মাউথ ক্যাভিটির মধ্যে বা এই এই এরিয়াতে বা মুখের ভিতরে আমরা কিছু সিমটমস দেখতে পাই এই ডেফিসিয়েন্সি হলে। যেটা একটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। ঠিক আছে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস কি? অ্যাঙ্গেল অর্থাৎ ঠোঁটের কোণে যখন ঘা হচ্ছে, সেই জায়গাটা ড্রাই হয়ে যাচ্ছে এবং ড্রাই হয়ে গিয়ে ফেটে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, সেই অবস্থাকে বলা হয় অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এর সাথে হচ্ছে গ্লসাইটিস। আচ্ছা, আমি পরপর যে কটা নাম লিখবো প্রত্যেকটা শেষেই দেখবেন লেখা আছে আইটিস।
ঠিক আছে, কি লেখা আছে? ITIS, আইটিস। এই আইটিস কথাটার মানে হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন মানে বাংলায় যদি বলা হয়, একে বলা হয় প্রদাহ। মানে কোনো একটা জায়গা যদি ফুলে যায়, লাল হয়ে যায়, সেখানে যদি ঘা হয়, ব্যথা হয়, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় ইনফ্লামেশন। তো আইটিস মানে সেখানে কোনো ইনফ্লামেশন হয়েছে। গ্লসাইটিসের ক্ষেত্রে কি হচ্ছে? যখন আমাদের গালের ভিতরের যে অংশটা রয়েছে সেখানে যখন ঘা হয়ে যাচ্ছে, ঘা হচ্ছে, খাবার, এই প্রত্যেকটার ক্ষেত্রেই খাবার খেতে খুব কষ্ট হচ্ছে, একটা ভীষণ পেইনফুল হতে পারে, জায়গাটা সবসময় গরম হয়ে থাকতে পারে, এরকম প্রবলেম আমরা দেখি। তারপরে হয় চিলোসিস। চিলোসিস, এইটাও অনেক সময় লেখা হয় এই স্পেলিংটা, আবার অনেক জায়গাতে আপনারা পাবেন চেলোসিস, দুটোই সেম। তো চেলোসিস কি হচ্ছে? যখন জিভেতে ঘা হচ্ছে, জিভের সাইডে বা জিভের উপরে যখন ঘা হচ্ছে এবং তার ফলে খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়, সেই অবস্থাটাকে আমরা বলবো চেলোসিস। তো এই যে পুরোটা ঘটছে, এই সবটাই কিন্তু আমাদের মাউথ ক্যাভিটির সাথে রিলেটেড। এবং যখন ঘা হচ্ছে, যেহেতু আমরা খাবার খেতে পারছি না, so all these things will lead to malnutrition। ঠিক আছে, ম্যালনিউট্রিশনের একটা প্রবলেম দেখতে পারবো। অতিরিক্ত ঝাল বা মশলাদার খাবার খেতে পারবো না, একদম ব্ল্যান্ড ডায়েট নিতে হবে, এবং সেই ব্ল্যান্ড ডায়েটে আমরা ম্যাক্সিমাম সময় সিম্পল কার্বোহাইড্রেটটাকে নিয়ে থাকি, তার ফলে কি হবে? প্রোটিন ডেফিসিয়েন্সিস তৈরি হতে পারে। এই একটা প্রবলেম আমরা দেখে থাকি, এটা একদম প্রমিনেন্ট বলবো। বিশেষ করে এই B12 ডেফিসিয়েন্সির জন্যই এগুলো হয়। এছাড়াও স্কিনের মধ্যেও কিছু প্রবলেম আসতে পারে, স্কিনের মধ্যেও কিছু প্রবলেম আসতে পারে। ডার্মাটাইটিস হয়, তার মানে স্কিনটাও শুকিয়ে ড্রাই হয়ে যাচ্ছে, র্যাশ হচ্ছে, সেখানে ঘা হয়ে যেতে পারে স্কিনে, এই ধরনের প্রবলেম দেখি। নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডার্স হতে পারে। কি, আগের দিন যেরকম বলেছিলাম যে ইনকোঅর্ডিনেশন হতে পারে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স এর মধ্যে, আমরা ভুলে যেতে পারি যে কোনো কথা, আমাদের মেমরি পাওয়ারটা কমে যেতে পারে। অ্যানিমিয়া হতে পারে, এই B2 আমাদের ব্লাড ফরমেশনটাকে ইমপ্রুভ করতে পারে। তাই যদি B2 ডেফিসিয়েন্সি হয় তাহলে অ্যানিমিয়া, নর্মোসাইটিক অ্যানিমিয়া, এখন আমরা নামটা জানবো, পরে যখন ডিজিজ পড়বো এইটা সম্পর্কে জানবো। নর্মোসাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে, এই প্রবলেমটা আসতে পারে, নর্মোসাইটিক অ্যানিমিয়া। এই জিনিসগুলো হচ্ছে পুরোটাই ডেফিসিয়েন্সির জন্য। ওকে, এবার যদি আমি এটাকে ট্রিট করতে যাই বা ম্যানেজ করতে যাই, তাহলে কি হতে হবে? আমি জানি যে সারাদিনে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে শুধুমাত্র 0.6 মিলিগ্রাম পার 1000 কিলো ক্যালোরিতে, কিন্তু যদি এটাকে ট্রিট করতে হয় তাহলে এটা মোটামুটি ভাবে 5 to 10 মিলিগ্রাম পার ডে বেসিসে নিতে হতে পারে, ওরালি। কোনো ওষুধ বা সাপ্লিমেন্টেশনস এর মাধ্যমে এটা আমরা নিতে পারি। ঠিক আছে, এটুকু বোঝা গেল পুরো? এটা ক্লিয়ার তো সবার কাছে? বেশ, নেক্সট এবার আসবো B3। B3 বা নায়াসিন যাকে বলছি, ম্যাম এই নায়াসিনটা, বলুন। গ্লুও ওই সেকেন্ডটা একটু বলে, দুশো ঠিক না, সেকেন্ডটা ওটা কি বললেন যে ওই যে কোনটা বলুন? অ্যাঙ্গুলার স্টোমাটিস, তারপর গ্লসাইটিস। একটা গ্লসাইটিস, গ্লোসাইড। গ্লসাইটিস মানে যখন গালের ভিতরে ঘা হয়ে যাচ্ছে। মেজরলি এই নামগুলো আমরা জানবো, কিন্তু আলটিমেটলি আমাকে বুঝতে হবে B2 ডেফিসিয়েন্সি মানে মুখে কোথাও যদি কোনো ঘা হয়ে যাচ্ছে, তাহলে সেই অবস্থাটা হয়েছে মানে আমার B2 ডেফিসিয়েন্সি হয়েছে। তার আলাদা আলাদা কি নাম আছে, আমি যখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি আমি নাম জেনে অ্যাপ্লাই করব তা নয়, আমি জাস্ট বুঝবো যে আমার মাউথ ক্যাভিটিতে বা ঠোঁটের বাইরেও যদি কোথাও ঘা হয়ে যাচ্ছে, অনেক সময় হয় ঠোঁটের এই দুটো সাইডে ঘা হয়ে যায়, কেটে যায়, ড্রাই হয়ে যায়, এরকম যদি হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা B2 ডেফিসিয়েন্সি। ঠিক আছে, ম্যাম, হ্যালো ম্যাম, বলুন। হ্যালো।
হ্যাঁ বলছিলাম বলুন। B6টা একটু যে বলেন। কোনটা? B6। B6? B6 হ্যাঁ। এখনো বলিনি, মানে B6 তৈরি করতে সাহায্য করে, FAD আচ্ছা সেটা B6 কে সিনথেসিস করতে সাহায্য করে। হুম। আচ্ছা। এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে B3 বা নায়াসিনের কথা। নায়াসিন এমন একটা ভিটামিন যেটা আমার বডি সিনথেসিস করতে পারে, ঠিক আছে? কোথা থেকে করতে পারে? একটা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন থেকে আমার বডি কিন্তু কখনো কখনো নায়াসিনকে সিনথেসিস করে নেয়। যদি আমরা 60 মিলিগ্রাম ট্রিপ্টোফ্যান নিই, ঠিক আছে? ট্রিপ্টোফ্যান একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে আমরা 1 মিলিগ্রাম B3 সিনথেসিস করতে পারবো সারাদিনে। এটা একটা ফ্যাক্টর। নায়াসিন, আচ্ছা কেউ আনমিউট রয়েছেন, প্লিজ মিউট করে রাখবেন। নায়াসিনের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে নায়াসিনের যে গ্রুপটা রয়েছে, কার কার মধ্যে আমরা পাই নায়াসিন, কোন কোন ফুড আইটেমস এর মধ্যে পাই। মোটামুটি ভাবে আমরা যদি দেখি না যে বি এর সোর্সেস গুলো কি রয়েছে, তো অলমোস্ট সেম। মানে একটা খাবার নিলে তার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো বি কমপ্লেক্স ভিটামিনস পেয়ে যাই। তো নায়াসিনের সোর্সটাও আমরা তাই দেখতে পাচ্ছি। ড্রাইড ইস্টের মধ্যে খুব ভালো পরিমাণে পাওয়া যায়। লিভার, মিট লিভারের মধ্যেও নায়াসিন আমরা অনেকটা পাচ্ছি। যেগুলো আনপলিশড রাইস, অর্থাৎ যে কোনো দানা শস্য তার উপরের যে লেয়ার, তার মধ্যে আমরা নায়াসিন পেয়ে থাকি। যত তাকে আমরা পলিশ করব, চকচকে করব, দেখতে সুন্দর হবে, নায়াসিনের লেয়ারটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে। হুম। এছাড়াও ডাল জাতীয় খাবারের মধ্যে নায়াসিন পাওয়া যায়, আবারও সেই আনপলিশড লেগিউমস এর মধ্যে নায়াসিন যথেষ্ট পরিমাণে আমরা পেয়ে থাকি। পিনাটস বা চীনাবাদাম, তার মধ্যে নায়াসিন পাওয়া যায়। তো এগুলো হচ্ছে বেস্ট সোর্স নায়াসিনের জন্য। কতটা সারাদিনে লাগতে পারে নায়াসিন? নায়াসিনের রিকোয়ারমেন্ট আমাদের সারাদিনে খুব কম। একদম অ্যাডাল্টদের জন্য সারাদিনে নায়াসিনের রিকোয়ারমেন্ট অনলি 16 মাইক্রোগ্রাম পার ডে, ঠিক আছে? অনলি 16। এটা আমি ছেলেদের ক্ষেত্রে বলছি, মিনিমাম 16 মিলিগ্রাম, এবং মহিলাদের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা আরো কিছুটা কমতেও পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 12 মিলিগ্রাম পার ডেও কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা নেওয়া যেতে পারে নায়াসিনটা। তো ম্যাক্সিমাম রেঞ্জ যদি বলি, পুরুষ মহিলা যে কোনো অ্যাডাল্ট এজে যদি ম্যাক্সিমাম একটা রেঞ্জ বলি নায়াসিনের, তাহলে হচ্ছে 12 to 21 মিলিগ্রাম পার ডে। এইটা আমরা মিনিমাম টু ম্যাক্সিমাম রাখতে পারি সারাদিনে। আর যেহেতু এটা বি কমপ্লেক্স, অর্থাৎ যেহেতু এটা ওয়াটার সলিউবল ভিটামিন, তাই এর হাইপার ভিটামিনোসিস হওয়ারও কোনো চান্সেস থাকছে না। নায়াসিনের কাজ কি? নায়াসিনের ক্ষেত্রেও আমরা দুটো টার্ম জানবো, বলুন। হ্যাঁ, যে আমরা এই যে প্রথমেই লিখলেন আপনি 60 mg, ওটা কি লিখলেন ম্যাম? উচ্চারণটা আবার বুঝতে পারছি না। ট্রিপ্টোফ্যান। হ্যাঁ, ম্যাম এটা কি? এটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড একটা। আচ্ছা। ওকে, আচ্ছা এবারে চলে আসি নায়াসিনের ফাংশনের ক্ষেত্রে। নায়াসিনের কয়েকটা ফর্ম হয়, ঠিক আছে? একটা হচ্ছে নিকোটিনিক অ্যাসিড, আরেকটা হচ্ছে নিকোটিনামাইড। এই দুটো ফর্মে নায়াসিন আমাদের বডিতে কাজ করছে। যে নিকোটিনিক অ্যাসিডের কথা বলছি, এই নিকোটিনিক অ্যাসিডটা বেসিক্যালি আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের স্কিন, আমাদের স্মল ইন্টেস্টাইন, এইগুলোর নর্মাল ফাংশনটাকে মেনটেন করতে সাহায্য করছে। তাই যদি নিকোটিনিক অ্যাসিডের কোনো কারণে ডেফিসিয়েন্সি হয়, তখন আমাদের নার্ভাস সিস্টেম এফেক্টেড হচ্ছে, মানে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স একটা দেখা যেতে পারে। সেকেন্ড হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ইস্যুস তৈরি হতে পারে, এবং তার সাথে আমাদের স্কিনের মধ্যে প্রবলেম দেখা যেতে পারে। ঠিক তাই জন্যই নায়াসিনের ডেফিসিয়েন্সিকে 4D ডিজিজ
বলা হয়। ঠিক আছে, 4D। এই 4টে ডি কি কি? একটা হচ্ছে ডায়রিয়া, একটা ডিমেনশিয়া, একটা ডার্মাটাইটিস, আরেকটা ডেথ। এই যে তিনটে ফ্যাক্টর, এটাই মেজরলি দেখা যায়। সেই জন্য কখনো কখনো এখন বেসিক্যালি নায়াসিনের ডেফিসিয়েন্সিকে 4D না বলে 3D ডিজিজও বলা হয়ে থাকে, কারণ এই ডেথটা খুব একটা দেখা যায় না যদি এইগুলোকে কন্ট্রোলে নিয়ে না আসা যায়। তাহলে আমি প্রথমেই নিকোটিনিক অ্যাসিডের কাজটা কোথায় কোথায় বলেছিলাম, আমাদের স্কিন, স্মল ইন্টেস্টাইন, মিউকাস মেমব্রেন এবং তার সাথে নার্ভাস সিস্টেম। তাহলে নার্ভাস সিস্টেমের সমস্যা হচ্ছে মানেই ডিমেনশিয়া হবে, মানে ভুলে যাবে। ডিমেনশিয়া, এক্সট্রিম ডিমেনশিয়া হলে মানুষ নিজের নামটা পর্যন্ত ভুলে যেতে পারে, নিজের বাড়ির লোক, নিজের বাড়ি ঘর অ্যাড্রেস সেটা তো দূরে থাক, নিজের নামটা পর্যন্ত ভুলে যেতে পারে মানুষ, তাহলে ডিমেনশিয়া হবে। আচ্ছা, তারপরে কি বললাম, স্কিন। স্কিনের যদি সমস্যা, স্কিনের ফাংশন, নর্মাল ফাংশন যদি এফেক্টেড হয় তাহলে ডার্মাটাইটিস হচ্ছে। ডার্মা কথাটাই হচ্ছে স্কিনের সাথে রিলেটেড। যদি ইন্টেস্টাইনাল ফাংশনস হ্যাম্পার হয় তাহলে হবে ডায়রিয়া, আর এই প্রবলেমস গুলোকে ঠিক না করলে তখন ডেথকে লিড করতে পারে। ঠিক আছে, এইটা বোঝা গেল? এটা ক্লিয়ার সবার কাছে? ম্যাম আর একটু বলবেন 4টে, কোন কোন জায়গাটা বলবো? ওই 3 নম্বর পয়েন্টটা। ডিমেনশিয়া, ডার্মা, ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস হচ্ছে স্কিনের অ্যালার্জি, স্কিনের র্যাশ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেই অবস্থাটাকে বলা হয় ডার্মাটাইটিস। এবার যেহেতু নিকোটিনিক অ্যাসিড স্কিন হেলথটাকে, স্কিনের নর্মাল ফাংশনসটাকে মেনটেন করতে সাহায্য করে, তাই যদি এর ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ নিকোটিনিক অ্যাসিড যদি কমে যায় তাহলে ডার্মাটাইটিস হওয়ার চান্সেসটা থেকে যায়। ম্যাম স্কিনে যে চুলকানির মতো হয়, ওই যে ফুসকুড়ার মতো, এটা কি ডার্মাটাইটিস? এই ডার্মাটাইটিস অনেকটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় তাহলে সেটাকে ডার্মাটাইটিস বলে। অনেকটা জায়গা জুড়ে ওই র্যাশ তৈরি হয়েছে, ভীষণ ইচিং হয় সেখানে, এবং ইচিং হলে সেই জায়গাটা কেটে যাচ্ছে বা মানে আঁশের মতন ছাল উঠে আসছে, সেইটাকে বলা হয় ডার্মাটাইটিস। ঠিক আছে, আচ্ছা। এবারে নেক্সট যে টাইপটা হয়, নেক্সট যে ফর্মটা হয় নিকোটিনামাইড। এই নিকোটিনামাইডটা আবার দুটো ভাবে, মানে দুটো নামে আমাদের বডিতে কাজ করে। একটা NAD প্লাস আর একটা NADP। একটা NAD প্লাস, সরি, আরেকটা NADP প্লাস। আচ্ছা, কেউ আনমিউট রয়েছে, মিউট করে রাখুন। NAD প্লাস এর নাম কি, পুরো নাম কি নিশ্চয়ই পড়েছেন ছোটবেলায়, অবশ্য আমরা এইগুলো অনেকবার পড়েছি। ম্যাম নামে? নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড। ভেরি গুড, সেম যেরকম আমরা FMN এ পড়েছিলাম একই জিনিস, মানে FAD নাম এখানে সেম, শুধু F এর বদলে এখানে N হচ্ছে, মানে নিকোটিনামাইড। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, আর NADP প্লাস মানে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এবার এরাও দুজনে একসাথে কোএনজাইম হিসেবে কাজ করছে। কোএনজাইম হিসেবে যখন কাজ করছে, এদের প্রধান কাজটা কোথায়? আমরা যখন কার্বোহাইড্রেট নিচ্ছি, সেই কার্বোহাইড্রেট তো হেক্সোজ হয়, কার্বোহাইড্রেট হচ্ছে হেক্সোজ সুগার, মানে 6টা কার্বন থাকে। ঠিক আছে, এই 6টা কার্বন থেকে আমার এই NAD প্লাস এবং NADP প্লাস এদের সাহায্যে, এবং আনুষঙ্গিক আরো এনজাইম থাকে, তাদের সাহায্যে কি তৈরি হয়? তৈরি হয় পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে যেখানে 5টা কার্বন থাকবে। এই যে পেন্টোজ সুগারটা তৈরি হলো, এদের ইম্পর্টেন্সটা কোথায়? এরা আমাদের বডির যে DNA RNA তাদের ফাংশনস, তাদের রেগুলেশনস, বেসিক্যালি জিন রেগুলেশনের ক্ষেত্রে সাহায্য করে এই পেন্টোজ সুগার। এটার একটা প্রসেস থাকে, HMP পাথওয়ে বলা হয়, হেক্সোজ মনোফসফেট শান্ট পাথওয়ে।
সেই যে পাথওয়েটা মানে যে প্রসেস, যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হেক্সোজ থেকে পেন্টোজ হচ্ছে, সেই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে এই দুটো অ্যাজ কোএনজাইম পারফর্ম করছে। ঠিক আছে, এটুকু বোঝা গেল। এখানেও কিন্তু সেম, যদি আমার B3 এর ডেফিসিয়েন্সি হয়েছে কি হয়নি, মানে B3 কিভাবে কাজ করছে সেটা আমি দেখতে পারবো না, কিন্তু ডেফিসিয়েন্সি থেকে বুঝতে পারবো। প্রথমেই কারোর ডিমেনশিয়া বা ডার্মাটাইটিস হয়ে যাচ্ছে না, তাহলে প্রথমে কি হচ্ছে, তার স্কিনের মধ্যে হালকা কোনো র্যাশ হতে পারে, স্কিনটা অনেক বেশি যদি সানলাইট বা হিটেতে এক্সপোজড হয় তাহলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে, কিছু পিগমেন্টেশন চলে আসতে পারে স্কিনের মধ্যে। এই জিনিসগুলো আমরা দেখতে পাই। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে একটা ইরিটেবিলিটি, একটা হালকা ভুলে যাওয়া বা কনসেন্ট্রেশনের অভাব, এগুলো দেখতে পারি আমরা। তারপরে আস্তে আস্তে সেটা ডিমেনশিয়ার দিকে টার্ন নিতে পারে। আর ডায়রিয়া তো নর্মালি দীর্ঘদিন ধরে খাবার ঠিকমতো করে হজম হচ্ছে না, যাই খাচ্ছি তাতেই অ্যাসিডিটি, গ্যাস, এই প্রবলেমস গুলো আসছে, এবং তারপরে বারবার ডায়রিয়ার প্রবলেম হয়তো দেখা যাচ্ছে। তার একটা কারণ হতে পারে B3। ডায়রিয়া হয়েছে মানেই তার B3 ডেফিসিয়েন্সি তা নয়, যে কোনো একটা কারণের মধ্যে B3 ডেফিসিয়েন্সি থাকলেও থাকতে পারে। ওকে, এই গেল B3 এর কথা। হ্যাঁ ম্যাম, হ্যালো ম্যাম। বলুন। এখন আমারও একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আমি কিছু ভুলে যাচ্ছি, কিছু মনে থাকছে হুম, না, আর নার্ভ গুলো পেন হচ্ছে, তাহলে কি এই জন্যই হুম, হচ্ছে? অবশ্যই বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সি। বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হলে আমাদের অল ওভার নার্ভাস সিস্টেমটা কিন্তু এফেক্টেড হতে পারে। ঠিক আছে, ওকে ম্যাম, ওকে। আচ্ছা, এবার আসবো B5। B5 এও যদি সোর্স দেখি, সেমই রয়েছে, অলমোস্ট সেম সোর্সেস গুলো। B5 এর মেজর কাজটা কি? এই যে B5 মানে হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। এই প্যান্টোথেনিক অ্যাসিডটা আমাদের বডির যে স্টেরয়েড হরমোনস গুলো রয়েছে, স্টেরয়েড হরমোন বলতে পারি, এবং তার সাথে সাথে যে স্ট্রেস হরমোনস গুলো রয়েছে, অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে স্ট্রেস হরমোনস গুলো রিলিজ হচ্ছে, যারা আমাদের মুডকে ভালো রাখতে সাহায্য করছে বা আমার কখন দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি সেটাকে বোঝাচ্ছে, সেই হরমোনস গুলি যে অ্যাড্রিনাল হরমোনস এর রেগুলেশনে সাহায্য করছে, বডিতে ইমিউন ফাংশনটাকে ইমপ্রুভ করতে পারছে অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে, এবং দে আর পাওয়ারফুল নিউরো ট্রান্সমিটার। আগের দিন আমরা নিউরো ট্রান্সমিটার নিয়ে বলেছি, যারা আমাদেরকে সিগন্যাল পাঠাচ্ছে, আমাদেরকে জানাচ্ছে আমাদের শরীরে কোথায় কি হচ্ছে, সেই কাজে রেগুলেট করতে সাহায্য করে B5। B6 যাকে আমরা বলছি পাইরিডক্সিন। পাইরিডক্সিনেরও আবার তিনটে ফর্ম থাকে, পাইরিডক্সিন, পাইরিডক্সাল এবং পাইরিডক্সালামাইন। এই তিনটে ফর্ম আমরা দেখে থাকি। পাইরিডক্সিনের সোর্স আসবো, এখানেও অলমোস্ট সেম, তবে পাইরিডক্সিন আমরা বিশেষত পেয়ে থাকি হুইট ব্র্যান, গমের যে ভুসি বা গমের বাইরের যে আবরণটা, তার মধ্যে কিন্তু পাইরিডক্সিন খুব ভালো পরিমাণে পাওয়া যায়। এছাড়াও লেগিউমস এর মধ্যে পাইরিডক্সিন পাচ্ছি। পাইরিডক্সিন আমরা খুব একটা যে ভেজিটেবলস এর মধ্যে পাই বা ফ্রুটস এর মধ্যে পাই তা নয়, পাইরিডক্সিন বিশেষ করে আমরা অ্যানিমাল ফুড এবং প্লান্ট ফুডের মধ্যে সিরিয়ালস অ্যান্ড পালসেস, অর্থাৎ দানা শস্য জাতীয় খাবারের মধ্যে পাইরিডক্সিনটাকে আমরা বেশি পরিমাণে পেয়ে থাকি, এবং সেটা অবশ্যই কিন্তু এই হতে হবে, আমাদের আনপলিশড হতে হবে। পাইরিডক্সিনের রিকোয়ারমেন্ট যদি দেখা যায়, তাহলে পাইরিডক্সিনের রিকোয়ারমেন্টও খুব একটা বেশি নয়। পাইরিডক্সিন মোটামুটি ভাবে আমাদের সারাদিনে 2 থেকে আড়াই মাইক্রোগ্রাম মতো লাগতে পারে। সরি, মাইক্রোগ্রাম বলছি, মিলিগ্রাম মতো লাগতে পারে। এটা হচ্ছে পাইরিডক্সিনের রিকোয়ারমেন্ট। পাইরিডক্সিনের কাজ কি আসে? পাইরিডক্সিন প্রধানত কাজ করছে আমাদের ব্রেন ফাংশনিং এর ক্ষেত্রে, এবং ব্লাড কাউন্টের ক্ষেত্রে। ব্লাড কাউন্ট বা ব্লাড ফর্মেশনের ক্ষেত্রে পাইরিডক্সিন সাহায্য করছে। তাই যদি ডেফিসিয়েন্সি হয়, অ্যানিমিয়া
হতে পারে। নেক্সট হচ্ছে ব্রেন ফাংশনিং এর ক্ষেত্রে, তাই ডেফিসিয়েন্সি হলে আবারও নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স আসতে পারে। কিছু ক্ষেত্রে ওরাল প্রবলেমস আসতে পারে, অর্থাৎ মাউথ ক্যাভিটিতে ঘা বা এই ধরনের প্রবলেমস গুলো আসতে পারে। স্কিনের মধ্যে র্যাশেস সেটা হতে পারে, এবং তার সাথে সাথে কখনো কখনো লিভার রিলেটেড কিছু প্রবলেমস আমরা দেখে থাকি পাইরিডক্সিনের যদি ডেফিসিয়েন্সি হয়। নেক্সট বি7, বি7 যেটা হচ্ছে বায়োটিন। বায়োটিন বেসিক্যালি আমাদের এই অ্যাজ কো এনজাইম হিসেবে কাজ করে, কো ফ্যাক্টর হিসেবে কাজ করছে এবং বডির ইন্টারনাল মেকানিজমে সাহায্য করে। বায়োটিনের ডেফিসিয়েন্সি হলে কি হতে পারে, তার সিমটমস গুলো কি, হেয়ার ফল, স্কিনের ড্রাইনেস, ব্রিটল নেলস, এই ডেফিসিয়েন্সিস গুলো আমরা বায়োটিনের ক্ষেত্রে দেখতে পাই। এবং বায়োটিনকে আমরা খুব ভালো পরিমাণে পেয়ে থাকি ভেজিটেবলস এর মধ্যে, গ্রিন ভেজিটেবলস এর মধ্যে, এবং এগ, ডিমের সাদা অংশ, এগ হোয়াইট যেটা, তার মধ্যেও আমরা বায়োটিনকে পেয়ে থাকি। আচ্ছা, নেক্সট ইনোসিটল। ইনোসিটলটা আগে খুব একটা এই বি গ্রুপের মধ্যে ছিল না, পরবর্তীকালে এটাকে অ্যাড করা হয়। আবারও তার কারণ হচ্ছে, কারণ ম্যাম ইনোসিটল বি7টা একটু বলবেন, বি7টা একটু বলবেন। কোন জায়গাটা বলবো বলুন, সোর্স কোন গুলো, জায়গাটা সোর্স, বলবো? সোর্স, সোর্স। সোর্সের ক্ষেত্রে আমরা বি7 এর ক্ষেত্রে বলে থাকি যে এগ হোয়াইট, এগ হোয়াইটের মধ্যে বি7 আমরা যথেষ্ট ভালো পরিমাণে পাই। এছাড়াও যে কোনো হোয়াইট কালার, হোয়াইট কালার জাতীয় খাবারের মধ্যে, মানে প্লান্ট সোর্সেও যদি বলি, প্লান্ট সোর্সে হোয়াইট কালারের মধ্যে বি7 পাওয়া যায়, এবং গ্রিন কালারের মধ্যেও বি7 আমরা পেয়ে থাকি। যেরকম ধরুন ফুলকপি, বাঁধাকপি আর বাকি যা যা সবুজ শাকসবজি রয়েছে তার মধ্যে বি7 পাওয়া যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইনোসিটলের ইউ। ক্ষেত্রে যেটা বললাম, ওকে, ইনোসিটলের ক্ষেত্রে কাজ হচ্ছে মেজরলি এ আমাদের হার্টকে প্রোটেক্ট করে। ব্লাড ভেসেলের যে ডাইলেশনটা রয়েছে সেইটাকে রেগুলেট করতে সাহায্য করে, যে কারণে আমাদের ব্যাড কোলেস্টেরল জমতে দিচ্ছে না এবং গুড কোলেস্টেরলটাকে ইমপ্রুভ করতে পারছে, যার কারণে সেই জন্যই আমরা বলতে পারি কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করতে ইনোসিটল সাহায্য করে। এই যে ইনোসিটল, এই ইনোসিটলের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এটা কিন্তু সবসময় একটা প্রোটিনের সাথে কাজ করে, ঠিক আছে? প্রোটিনের সাথে অ্যাড হয়ে ইনোসিটল কাজ করে, সেই জন্য বিভিন্ন প্রোটিন রিচ যে সোর্সেস গুলো রয়েছে, যেরকম নাটস বা সিডস, এইগুলো যদি আমরা নিই তাহলে ইনোসিটলের কাজটা ইমপ্রুভ হয়। তো আলটিমেটলি ইনোসিটলের মেইন কাজ হলো ফ্যাটের মেটাবলিজম, সেই জন্যই কিন্তু কার্ডিওভাস্কুলার হেলথটা ভালো থাকছে। নেক্সট বি9 বা ফলিক অ্যাসিড। এই যে বি9 আর ফলিক অ্যাসিড আর বি12, এরা দুজন হচ্ছে বন্ধু। বি12 এবং বি9 এর ফাংশনটা একটা জায়গায় কমন, সেটা হচ্ছে আমাদের ব্লাড ফর্মেশন। বি12 আর বি9 দুটো একসঙ্গে আমাদের অ্যানিমিয়া প্রিভেন্ট করতে সাহায্য করছে এবং হেমোগ্লোবিন কনসেন্ট্রেশনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। কার মধ্যে পাওয়া যায় বি9? সেম সোর্সেস রয়েছে। বি12 এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে বি12 ম্যাক্সিমাম আমরা অ্যানিমাল ফুডে পাই। প্লান্ট ফুডের মধ্যে বি12 খুব একটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ বি12 লাইভ অর্থাৎ লিভিং বডিতে সিনথেসিস হতে পারে, ঠিক আছে? যেহেতু প্লান্ট ফুড লিভিং বডি বা অ্যানিমাল বডি নয়, তাই জন্য প্লান্ট ফুডে আমরা বি12 পাই না, অ্যানিমাল ফুড। বি12 পেতে গেলে আমাকে অ্যানিমাল ফুড নিতে হবে। এবার যারা ভেজিটেরিয়ান, তাহলে তাদের ক্ষেত্রে তো সবসময় বি12 এর ডেফিসিয়েন্সি হবে। তাদের ক্ষেত্রে বি12 কে কিভাবে ইমপ্রুভ করা যাবে? তার জন্যই প্রয়োজন প্রোবায়োটিক। প্লান্ট ফুড দিয়ে যখন প্রোবায়োটিক বানানো হচ্ছে, প্রোবায়োটিক মানে আমরা পড়েছি দিস ইজ লাইভ ব্যাকটেরিয়া, যার মধ্যে ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে, অর্থাৎ সেখানেও একটা লিভিং অর্গানিজম রয়েছে। সেই ধরনের ফুড যদি কেউ নিচ্ছে রেগুলার বেসিসে, তাহলে তার বি12 এর ডেফিসিয়েন্সি হবে না। কিভাবে বানানো যেতে পারে প্রোবায়োটিক? আমরা অলরেডি দই জানি ইজ অ্যান এক্সেলেন্ট প্রোবায়োটিক। এছাড়াও প্লান্ট সোর্স থেকেও আমরা প্রোবায়োটিক করতে পারি, যে কোনো সবজি যদি হয়, বিশেষ করে ধরুন বিটরুট বা ক্যাবেজ,
এগুলো দিয়ে খুব ভালো প্রোবায়োটিক বানানো যায়। ম্যাম কিভাবে পান্তা বানাতে ভাত পারি? কি Just এই পান্তা প্রোবায়োটিক না? ভাতও প্রোবায়োটিক, একদম একদম পান্তা ভাতও ভালো প্রোবায়োটিক হিসেবে কাজ করে। হুম? এছাড়াও যদি আমি ভেজিটেবলস থেকে করতে চাই সেটাও করতে পারি, সেটাকেও এইভাবে জলের মধ্যে রেখে দিয়ে সেটা যখন গাজিয়ে উঠছে তার ফলে প্রোবায়োটিক বানানো যায়। তবে প্রোবায়োটিক বানানোর জন্য একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, আমি তার মধ্যে কি করাতে চাইছি? ব্যাকটেরিয়াল গ্রোথ করতে চাইছি, রাইট? একটা ব্যাকটেরিয়া বা একটা যে কোনো লিভিং বডির বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? ফুড, ওয়াটার অ্যান্ড এয়ার। তাহলে যেখানে আমি ব্যাকটেরিয়াল গ্রোথ, ব্যাকটেরিয়াল কালচার করছি সেখানে সে ফুড অ্যান্ড ওয়াটারটা পেয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি তাকে সবসময় ঢেকে রাখি তাহলে সে এয়ারটা পাবে না, অর্থাৎ অক্সিজেন পাবে না, ফলে তার গ্রোথটা কিন্তু কিছুটা হলেও হ্যাম্পার্ড হতে পারে। তাই যখন আমরা প্রোবায়োটিক বানাতে চাইবো, ধরুন আজকে সকালবেলা আমি একটা ভেজিটেবলস, ধরুন কিছুটা বাঁধাকপি কেটে তার মধ্যে জল দিয়ে একটা কাঁচের জারের মধ্যে একদম এয়ার টাইট করে রেখে দিলাম, আমাকে পরের দিনকে কিন্তু অবশ্যই ক্যাপটা একবার খুলতে হবে, লিডটা একবার খুলবো, তারপর আবার লিডটা দিয়ে দেবো। ওই যে এয়ারের যে কন্ট্যাক্টটা হলো তার ফলে প্রোবায়োটিকের যে পোটেন্সিটা সেটা ইমপ্রুভ হতে পারবে। তো এইভাবে সবজি দিয়ে প্রোবায়োটিক করতে চাইলে আমরা মোটামুটি 2 থেকে 3 দিন যদি রাখি তাহলে সেটা ভালোভাবে প্রোবায়োটিক ফর্মেশনটা হয়। এটা রোজ করা যেতে পারে, মানে রোজ আমার B12 ডেফিসিয়েন্সিটিকে কভার আপ করার জন্য আমি করতে পারি। এছাড়াও নার্ভাস সিস্টেমকে ভালো রাখার জন্য B12 দরকার, B9 দরকার। B9 বা ফোলিক অ্যাসিড যদি ডেফিসিয়েন্সি হয় ডিউরিং প্রেগনেন্সি তাহলে বাচ্চার ক্ষেত্রে একটা কিন্তু বাই বার্থ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি হতে পারে, যেটাকে বলা হয় স্পাইনা বাইফিডা। অর্থাৎ স্পাইনের কাছে একটা হোল দেখা যেতে পারে, মানে বাইরে থেকে সেটা ভিজিবল, এরকম একটা অবস্থা। এছাড়াও হতে পারে ক্লেফট প্যালেট হতে পারে, মানে যেখানে ঠোঁট আর নাক একসঙ্গে থাকে, এরকম অনেক সময় দেখা যায়। তো এগুলো কিন্তু বেসিক্যালি প্রেগনেন্ট লেডির যদি ফোলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয়। তাই জন্য একটু খেয়াল করলে দেখা যাবে যে যারা প্রেগনেন্ট মহিলা যারা রয়েছে তাদেরকে যখন কোনো মেডিসিন প্রেসক্রাইব করা হচ্ছে প্রথম থেকেই কিন্তু তাদের খাবারের সাথে বা তাদের অন্যান্য মেডিসিনস এর সাথে সাথে আয়রন, ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট বা ট্যাবলেট কিছু চলতে থাকে, যাতে কোনোভাবেই এই ডেফিসিয়েন্সিটা না হয়। ঠিক আছে, বোঝা গেল ওটা? ম্যাম এটার মধ্যে কোনো ন্যাচারাল ফলিক অ্যাসিড কিসে পাওয়া যায়? ন্যাচারাল ফলিক অ্যাসিড যদি আমরা বলি তাহলে আগেন এগ, হোল এগ বা এগ ইয়কের মধ্যে বিশেষ করে আমরা পেতে পারি, লিভারের মধ্যে পাই, অ্যানিমাল সোর্সের মধ্যে বলছি। প্লান্ট সোর্সের মধ্যে পালসেস, আনপলিশড যে ডাল জাতীয় যা কিছু খাবার তার মধ্যে খুব ভালো পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়াও লিফি ভেজিটেবলস, যেগুলো গ্রিন কালারের যে ভেজিটেবলস তার মধ্যেও আমরা ফলিক অ্যাসিড পেয়ে থাকি। ওকে, ওকে ম্যাম। আর আর কোনো প্রশ্ন এটা থেকে? তো এটা মোটামুটি আমাদের বি কমপ্লেক্স ভিটামিনটা একটা ওভারঅল সামারি বলতে পারি। আর কোনো প্রশ্ন এটার থেকে? এগুলো ক্লিয়ার তো সবার? ম্যাডাম, বলুন। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আপনার ওই 10, 11 এরকম নাম্বারগুলো নেই, মাঝখানে জাম্প করে 12তে চলে গেল, এটার ব্যাপারটা একটু যদি এগুলো বলতেন। আলাদা আলাদা, মানে যখন রিসার্চ হয় যেভাবে হয় সেই অনুযায়ী তাদের নামগুলো দেওয়া হয় আর কি। মানে ওগুলো সিরিয়ালটা মেনটেন হয়নি তো, এর জন্য বললাম আর কি। না না না, সিরিয়ালের জন্য নয়, এগুলো সিরিয়াল মেনটেনিং এর জন্য নয় আর কি। সেই জন্য এগুলো পজিশনের উপরে ডিপেন্ড করে, যে কেমিক্যাল স্ট্রাকচারটা একটা, ধরুন এই যে সায়ানো কোবালামিন B12 ধরুন, তাহলে এই সায়ানো কোবালামিনের যে কেমিক্যাল স্ট্রাকচারটা রয়েছে সেটার পজিশনের উপরে ডিপেন্ড করে এই নামগুলো দেওয়া হয় বেসিক্যালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম বাচ্চাদের স্পাইনের সমস্যাটা যদি একটু বলেন। স্পাইনের প্রবলেমটাকে বলা হয় স্পাইনা বাইফিডা, যেখানে স্পাইনের কাছে মানে কোমরের দিক থেকে একটা স্পাইনের নিচের দিকের একটা অংশে একটা হোল দেখা যায়, একটা গর্তের মতন দেখা যায়। তো সেটাকে পরে অপারেশন করে হয়তো ওটা ঠিক করা যেতে পারে। তো এরকম একটা প্রবলেম
দেখা যেতে পারে। এছাড়াও হতে পারে যেটাকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্ট। এটা বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায়। অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয় তাহলে একটা যেরকম বললাম যে অ্যানিমিয়া হচ্ছে, আরেকটা হয় নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এগুলো হয়। তো অল ওভার যদি বি কমপ্লেক্স ভিটামিনে আসি তাহলে আমরা কয়েকটা জিনিস কমনলি দেখতে পাবো। আচ্ছা, যিনি আনমিউট হয়েছেন মিউট করুন এখন আপনারা। কয়েকটা জিনিস আমরা কমনলি দেখতে পাবো। কি কি? বি কমপ্লেক্স ভিটামিন মানেই তারা যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, এটা আমি ইরেজ করে দিচ্ছি, এখানেই আলাদা করে দিচ্ছি। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মেটাবলিজমে হেল্প করছে। ঠিক আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মেটাবলিজমে হেল্প করছে এবং নার্ভাস সিস্টেম, নার্ভাস ফাংশনের ক্ষেত্রে সাহায্য করছে। আর এই দুটোই আমাদের জন্য মেন। তাই কোনো না কোনো বি কমপ্লেক্সের ভিটামিন যদি দেখা যায় তাহলে কিন্তু এই মানে ম্যাল নিউট্রিশন হতে পারে। ম্যাল নিউট্রিশনের কারণে যা যা প্রবলেমস সেগুলো আসতে পারে, নার্ভাস ডিসঅর্ডার্স হতে পারে, এই প্রবলেমস গুলো আমরা দেখতেই পারি। এবং অ্যানিমিয়ার প্রবলেম সেটাও হতে পারে। এই সবটাই কিন্তু বি কমপ্লেক্স ভিটামিনের কারণ। মানে অ্যানিমিয়া শুধুমাত্র আয়রনের অভাবে হয় না, অনেকটা তার জন্য রেসপন্সিবল হচ্ছে এই বি কমপ্লেক্স ভিটামিন। তাই জন্য এটাও যদি আমরা খেয়াল করি দেখবো যে যদি কারো অ্যানিমিয়া হয়ে থাকে এবং তিনি যদি কোনো মেডিসিন নিচ্ছেন, এখন হয়তো তিনি কোনো মেডিসিন নিচ্ছেন অ্যানিমিয়ার জন্য, তাহলে তার কম্পোজিশনটাকে যদি একটু দেখি দেখা যাবে সেখানে আয়রন অর্থাৎ ফেরাস আয়রন ছাড়াও রয়েছে সেখানে সায়ানোকোবালামিন বা পাইরিডক্সিন, ফোলিক অ্যাসিড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তার মধ্যে থাকবে। ঠিক আছে, ম্যাডাম, ক্লিয়ার? ম্যাডাম একটা কথা ছিল, এই যে বলুন। প্রোবায়োটিক হুম। একদিন তৈরি করে কতদিন পর্যন্ত রাখা যাবে? ম্যাক্সিমাম ধরুন আপনি একটা তৈরি করতে আপনার লাগছে 2 থেকে 3 দিন, তারপরে আরো 2 দিন থেকে 3 দিন আপনি রাখতে পারেন। মানে ম্যাক্সিমাম ডিউরেশনটা 5 দিনের মধ্যে হলে বেটার। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। ম্যাডাম, আর যদি আমরা সেটাও করতে না পারি হ্যালো ম্যাডাম। তাহলে নর্মালি ধরুন আগের দিনকে আমরা হয়তো একটু গাজর বা একটু বিটরুট, তার সাথে কিছু পুদিনা পাতা এগুলোকে দিয়ে রাখতে পারি। এখন শীত যখন আসবে তখন আমরা প্রচুর আমলকি পাবো, আমলকি সেটাকে দিয়ে রাখতে পারি। সেটা আজকে সকালবেলায় করলাম, কাল সকালবেলায় হয়তো সেটাকে নিতে পারলাম, সারাদিন ধরে সেই জলটা আমরা নিলাম, সেটাও করতে পারি যদি ইমিডিয়েটলি আমার কাছে 2-3 দিনের টাইম না থাকে তো। ম্যাডাম, ম্যাম বলুন। এটাকেই তো অ্যালকালাইন ওয়াটার বলে ম্যাডাম, ম্যাম। এটাকেই বলে, হ্যাঁ। ম্যাডাম হ্যালো। বলুন। আমি বলছি একজন বাচ্চা যে, হওয়ার পর থেকে তার এখন চলার সময় সে কিছু একটা পা মানে লেফট সাইড পাটা একটু টেনে টেনে চলছে, তাহলে এটাকে কিছু কি করা যায়? এবার সেটা তো এক্স্যাক্টলি ওইভাবে তো মানে শুনে তো বোঝা যায় না, ওটা প্রপার একটা মানে ডায়াগনোসিস দরকার। ঠিক আছে, ওটা একটা প্রপার আচ্ছা আচ্ছা। ডায়াগনোসিস দরকার। তার সাথে এবং কত বছর বয়স তার? তার এখন বয়স হয়ে গেছে 12 বছর। আচ্ছা, তাহলে এটা প্রপার ডায়াগনোসিস একটা দরকার। খাওয়ার ডেফিসিয়েন্সি অবশ্যই থাকতে পারে, কিন্তু এক্সাক্ট ইন্টারনালি আর কি প্রবলেম চলছে সেটা ওইভাবে শুনে বলা যায় না। হুম? আচ্ছা, ডাক্তার দেখিয়েছে, অনেক কেউ বলছে এটা নার্ভের প্রবলেম, এর জন্মগত প্রবলেম এসছে, তো এখন আর কোন ডাক্তার নার্ভের। দেখায় না তো। হ্যাঁ, তো এটা জন্মগত থেকে এসছে, তো ও বলছে এখন বলছে এটাকে কিছু করা যায় কিনা। তখন আমি ভাবলাম যে এটা ঠিক আছে, ম্যাডামকে একবার জিজ্ঞাসা বি করবো এই কমপ্লেক্স বিষয়ে কিছু করা ভিটামিনস যায় কিনা। যেগুলো রয়েছে, বি কমপ্লেক্স ভিটামিনসটাকে রেগুলার নিলে এটা নয় যে সেটা পুরো ঠিক হয়ে যাবে, তা নয়, কিন্তু কিছুটা ইমপ্রুভ করতে পারে। মানে নার্ভ সিগন্যালটা যাতে ঠিক মতো করে মানে বডিতে ছড়িয়ে চলাফেরা পড়ে। সবকিছু ঠিক, চলাফেরা ঠিক করছে, ঠিক চলাফেরা ঠিক করতেছে, কিন্তু হালকা একটু টান টান একটু থমকে থমকে চলছে। বুঝতে পেরেছি, হ্যাঁ, নার্ভ রিলেটেড প্রবলেম তো অবশ্যই। তার জন্য এই বি কমপ্লেক্স ভিটামিনটাকে রাখতে পারেন, কিছুটা ইমপ্রুভ হতে পারে, যেহেতু তাও এখন এজটা ছোট, কিছুটা ইমপ্রুভ হতে পারে।
পুরোটা যে ঠিক ওকে হয়ে যাবে এটা ওকে বলা যায় না, কারণ বাই বার্থ প্রবলেমস গুলো ওগুলো থেকে যায়। আপনি হয়তো ম্যানেজ করতে পারবেন কিন্তু সেটাকে ঠিক করতে পারবেন না পুরো। ওকে ওকে কিছু থেরাপি দেওয়া যেতে পারে? থেরাপি ওগুলো একবার স্যারের সাথে কথা বললে ভালো হয়, তাহলে থেরাপি যদি কিছু ওকে করা যায়। হ্যাঁ, ম্যাম ওকে একটা কথা ওকে বলতাম। বলুন হ্যালো, ধরুন বলুন। ভিটামিন বি12 বলুন বা ভিটামিন ডি আমরা যখন শরীরে ইনটেক করছি, এবার সেটা যতটা অবজারভেশন হওয়ার কথা উচিত ততটা হচ্ছে কি না হচ্ছে, যদি ধরুন কোনো একটা পেশেন্ট বা ধরুন নিজের ক্ষেত্রে বা আদার্স কারো ক্ষেত্রে তার যদি ওটা আপনি ডাইজেস্টিং পাওয়ার বুঝতে পারবেন, বলুন। ওটা আপনি বুঝতে পারবেন না যে আপনার বডিতে কতটা অ্যাবজর্ব হচ্ছে, সেটা আপনি হুম। বুঝতে পারবেন না ভাবে। সেই জন্য আচ্ছা, যতটা ধরুন তার প্রয়োজন যদি তার থেকে একটু ডাইজেস্টিভ বেশি পাওয়ার দিতে যদি পারি। হ্যাঁ ডাইজেস্টিভ পাওয়ার যদি তার ডিস্টার্ব থাকে তাহলে শরীরে হুম, তো ঠিকঠাক ভাবে কি কাজ করবে? তাহলে তো অবশ্যই প্রবলেম হবে, ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক না থাকে, আর যেহেতু এগুলো ওয়াটার সলিউবল, তাহলে অবশ্যই হুম, এটা আমার শরীরকে মানে তাহলে অ্যাবজর্পশন রেটটা কমে যাবে। ইউজুয়ালি যন্ত্রণা আমরা করবে। যতটা নিই পুরোটা কিন্তু অ্যাবজর্ব হয় না, 70 to 80% আমাদের বডি অ্যাবজর্ব করে। ঠিক আছে, হুম। তাহলে সেক্ষেত্রে আরো পার্সেন্টেজটা কমে যাবে, কখনো হয়তো 30 to 40% অ্যাবজর্ব হতে পারে। হুম। কারণ আমাদের তো পরিপূরক হিসেবে প্রত্যেকটা ভিটামিনেরই প্রয়োজন, ভিটামিন ডি থেকে শুরু করে ভিটামিন বি, যেমন ভিটামিন ডি আপনার সোর্স অফ আপনার সানলাইট বাদে আর কোত্থেকে পাওয়া যেতে পারে? আর আর খুব একটা কিছু নেই, ম্যাক্সিমাম এগ ইয়ক থেকে পেতে পারেন, তাও সেটা খুব কম। বিশেষত সানলাইট, এটাই মেন দরকার ভিটামিন হ্যাঁ, ডি এর জন্য। আর না হলে ভরসা হচ্ছে ওষুধ, সাপ্লিমেন্ট এইসব। সেটাই। ম্যাম আরেকটা কোশ্চেন, বলুন। ভিটামিন বি ওয়ান এর ক্ষেত্রে যে বেরি রোগটা হয়, 3 রকমের হয়, তো সেক্ষেত্রে মেডিসিনে সারে না, সব সময় থেকে যাবে বেরিটা? না না, থেকে যায় না, ওটা কিওর করা যায়, ঠিক আচ্ছা করা যায়, ওটা ট্রিটেবল। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের ভিটামিনের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল আজকে। এরপরে আমরা মিনারেলস নিয়ে আলোচনা করব। এরপরে আবার নেক্সট উইকে দেখা হচ্ছে সবার সাথে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি এবং শুভ কালী পুজো। বলুন। সেম আপনাকেও আমাদের তরফ থেকে, প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষ থ্যাংক থেকে ইউ। আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও যেন ভালো থাকে আশা করি। সেম টু ম্যাম, সেম টু ইউ ম্যাম। কেউ কিছু প্রশ্ন করছে? বলুন। হ্যাঁ, বলছি যে কারোর বোন সরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করা আছে? শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা আমরা মিনারেল করবো যখন, সেটা নিয়ে আলোচনা করবো। ওকে ওকে। হুম। সত্যি কথা ম্যাম, হ্যালো হ্যালো ম্যাম, হ্যাঁ, হ্যাঁ হ্যালো, কথা শোনা গেল না, কি বলছেন বলুন। হ্যাঁ বলছিলাম আপনার এই ক্লাসটা করে সত্যি সে ডাক্তারি করতে পারি না করতে পারি, তো নিজেকে অনেকটা উপলব্ধি করতে পারছি যে এই ক্লাসের মাধ্যমে মানে কি বলা যায়, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো সেটা মুখেও বলা যাচ্ছে না। সত্যি মানে আমি নিজে একজন পেশেন্ট, তার জন্য আমি এই ক্লাসে অ্যাটেন্ড করেছি, মানে আজ 4 বছর ধরে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু সত্যি যে আমরা নিজে থেকে নিজেরাও আমরা যে রিপেয়ার করতে পারি নিজের শরীরকে। হ্যাঁ, তো এটা থেকে ক্লাসটা থেকে অনেকটা ভুল ধারণা থেকে আমরা সত্যি চোখের একটা ভালো আলোয় ফিরে আসছি আমরা আর কি। ধন্যবাদ ম্যাডাম, বাহ, ধন্যবাদ। ভীষণ ভালো, আপনি ঠিক ভীষণ ভালো, থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম, এই ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পাচ্ছি, যেগুলো আমাদের অজানা ছিল, সেগুলো অনেক কিছু শিখতে পাচ্ছি, যে আভ্যন্তরীণ যে গঠন, আভ্যন্তরীণ যে চিকিৎসা, একটা কি কোশ্চেন জন্য ছিল। কোন রোগটা সৃষ্টি হচ্ছে, এটা আমরা অনেক কিছু বুঝতে পারছি, শিখতে পারছি। এটা খুবই ভালো হচ্ছে ক্লাস, দারুণ লাগছে অবশ্যই, আপনাকে একদম, একদম মানে একদম। বেসিক আমরা শিখে নেবো, আপনারা দেখবেন অনেক প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে গেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, অনেক কিছু শিখতে পারছি আপনার থেকে। ম্যাম ভিটামিন তো শেষ হলো, ম্যাম আর কয়টা টপিক শেষ হওয়ার পরে এই যে ফার্স্ট পার্ট পরীক্ষাটা হবে ওয়াটার, আর আরো কি ক্লাসের পরে আর কয়টা ক্লাসের পরে পরীক্ষাটা হবে, বা কয়টা টপিক আর পড়াবে প্রথম পরীক্ষার আগে? মোটামুটি আগে মিনারেলস আমাদের হবে, ঠিক আছে, এই ওয়াটার হবে আমাদের ফার্স্ট ইন্টারনালে থাকবে। প্রথম থেকে যেগুলো পড়েছি অর্থাৎ ফান্ডামেন্টালস থেকে ওয়াটার অবধি চ্যাপ্টার্স গুলো আমাদের ফার্স্ট ইন্টারনালের জন্য থাকবে। হ্যালো আচ্ছা ম্যাম, ওয়াটার আর কতদিন পরে পরীক্ষাটা হবে? হ্যালো,
সবাই একসাথে বললে আমি বুঝতে পারবো না। ওয়াটার ক্লাসটা শেষ হওয়ার কতদিন পরে পরীক্ষা? ওয়াটার ক্লাস শেষ করার পরে ওটা ডিপেন্ড করছে, মানে এক্স্যাক্টলি এখন থেকে তো এইভাবে বলা যায় না, ওগুলো একটা টাইম সেট করা হয় তারপরে বলা হবে সেটা। হ্যাঁ এখন তো ম্যাম আমরা কিন্তু রেকর্ড ভালো হয়, আমরা বুধবার আছে সামনে, নেক্সট ক্লাস বুধবার। হ্যাঁ 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 বুধবার আছে সামনে। আর ডিসেম্বরে আমাদের এক্সামটা আছে নাকি? কবে কবে? মানে ডিসেম্বরের মধ্যে কি কোনো এক্সাম আসছে ম্যাম? ডিসেম্বরের মধ্যেই, হ্যাঁ ডিসেম্বরের মধ্যেই ফার্স্ট ইন্টারনাল এক্সাম আপনাদের ডিসেম্বরের মধ্যেই হবে। হ্যাঁ ওকে ম্যাম। হ্যালো ম্যাডাম ম্যাম একটা, হ্যাঁ বলুন। বলছি দীপাবলি ম্যাম এই তো সবাই একসাথে বললে কিচ্ছু বুঝতে পারবো না। বোধহয় ইকো হচ্ছে। বলছি যে আমাদের যে ঘা যেটা আপনি বললেন যে যেটা মেনলি ভিটামিন বি মেজরলি, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যাতে সব ভিটামিনের সমস্ত জিনিসটাই আমরা সেখান থেকে পাই। কিন্তু আমার শ্বশুরমশাই ওষুধ খেয়ে বা আমাদের স্যারের যে ডায়েট আছে তাতেও উনার ছাড়ছে না। তো স্যার বললেন যে এটা হয়তো উনার ডাইজেশন প্রবলেমের জন্য হতে পারে, এটা কি হয়? আচ্ছা, ডাইজেশন প্রবলেমের জন্য হয়। ডাইজেশন প্রবলেমের জন্য এই যে অ্যাবজর্ব হচ্ছে না, অ্যাবজর্পশন রেটটা কমে যাচ্ছে সেই জন্য। তাহলে আগে তো ওনার ডাইজেশন প্রবলেমটা ঠিক করতেই হবে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক না থাকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন অনেকটাই কমে যায়। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছেন? হয় না, কথা বলতেই পারে না, বলুন, আরেকজন কেউ কিছু বলছিলেন। হ্যাঁ ম্যাম বলছি যে ম্যাম বায়োটিনের অভাবে কি হেয়ার ফলটা হতে পারে? তার জন্য কি বায়োটিনের অভাবে হেয়ার ফল হয়? হ্যাঁ বললাম তো, বায়োটিনের অভাবে হেয়ার ফল। হ্যাঁ ম্যাম ওর জন্য কি করা যেতে পারে? সোর্সেস গুলো নিতে হবে, এটা কোনো প্রশ্নই নয়। বায়োটিনের সোর্স তো জেনে নিলেন, তাহলে সেই সোর্স গুলো রাখতে হবে। হ্যালো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম বলুন। বলছি সামনের দিওয়ালিতে কোনো ছুটি আছে? দিওয়ালিতে তো আপনাদের ক্লাস নেই, মানে দিওয়ালির মধ্যে, কালী পুজো বা দিওয়ালির মধ্যে তো আপনাদের ক্লাস নেই। আপনাদের যেদিন ক্লাস আছে বুধবার দিনকে কোনো ছুটি নেই, বুধবার ক্লাস হবে অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে। হ্যালো ম্যাম, আজকের মতো আমরা এখানেই এন্ড করছি তাহলে ক্লাসটা। ঠিক আছে, সবাইকে আবারও অ্যাডভান্স দীপাবলির শুভেচ্ছা। থ্যাংক ইউ সবাইকে।